আজকে কোনো ভূমিকা নয়, সরাসরি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন কোন পথে বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুলতানা রহমান। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আগে বলুন, কেমন আছেন? জি আছি। জি, আপনার কাছে অসংখ্য প্রশ্ন আছে। গত 3 মাসে আপনারা কোথায় ছিলেন, এর আগের অবস্থা পর্যালোচনা, অসংখ্য প্রশ্ন আপনার কাছে রয়েছে এবং আমি আমার দর্শকদের কাছেও প্রশ্নের জন্য আহ্বান করেছিলাম, তারাও অনেক প্রশ্ন করছেন। অনুষ্ঠানটি লাইভ হচ্ছে, এখানেও অনেকে প্রশ্ন করবেন বলে আমি বিশ্বাস করি, সেখান থেকে আমি দু একটি প্রশ্ন আপনার কাছে রাখবো। যদি আমি শুরুতে আপনার কাছে জানতে চাই যে সাদ্দাম হোসেন, যে এই পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনারা নিষিদ্ধ হলেন, এইটা আপনাদের কাছে কতখানি প্রত্যাশিত ছিল? আপনারা কি এর জন্য প্রস্তুত ছিলেন? দেখুন, 5ই আগস্টে যখন সরকার উৎখাত করা হলো এবং একটি জবরদখলকারী সরকার, একটি গণতন্ত্র হরণকারী সরকার, একটি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা সরকার এবং জনগণের মুখোমুখি না হওয়ার, জনগণের ম্যান্ডেট না পাওয়ার যে সরকার, সেই সরকার আসার পরে তারা যে ধরনের অযৌক্তিক কর্মকাণ্ড করে, সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ করবে, এটা করবে, সেটা করবে, লোক দেখানো কাজ করবে, হাস্যকর কাজ করবে, বেআইনি কাজ করবে, এটা আমরা জানি। এবং যে কারণে এরা ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কি করেনি এটিকে আমরা থোড়াই কেয়ার করি। সত্যি কথা যদি বলি, ছাত্রলীগের কর্মী হিসেবে ইউনূস সরকারের ঘোষিত প্রজ্ঞাপনের কোনো গুরুত্বই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের কাছে নেই। আপনারা থোড়াই কেয়ার করেন, তাহলে আপনারা পলাতক কেন? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে গোটা দেশব্যাপী আমাদের উপর যে জুলুম, যে নির্যাতন, যে নিষ্পেষণ পরিচালিত হচ্ছে, সেই লক্ষ্যেই পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেকটি ছাত্র সংগঠনের নিজস্ব কর্মকৌশল থাকে, প্রায়োরিটি থাকে, কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করবে না করবে, এই জবরদখলকারী সরকারকে ফেস করবে কিভাবে আমরা এখান থেকে জনগণের মুক্তি নিশ্চিত করতে পারবো, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবো, ছেলে মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারবো, চাকরির অধিকার নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পলাতক হওয়ার তো প্রশ্নই আসে না। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা গোটা দেশব্যাপী জাগরুক রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সেটি ফেস করবে, লড়াই করবে এবং বিজয় ছিনিয়ে আনবে। জি, সাদ্দাম হোসেন, দেখুন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত, কিন্তু আজকে এই 2024-এ আপনি যখন নেতৃত্বে, আপনি যখন এই দলটির সভাপতি, তখন আজকে এমন একটি পরিস্থিতিতে এই দল ছাত্রলীগ পড়েছে যে আপনাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা মার খাচ্ছে, অনেকের প্রাণ এরই মধ্যে চলে গেছে। এই পরিস্থিতির দায় আপনি কতখানি গ্রহণ করবেন? প্রথম কথা হচ্ছে যে, যারা ধরুন আপনি একটি দেশে ক্রিমিনাল অফেন্স করা হচ্ছে, মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মামলা নেই, তারপরেও জেলে ভরা হচ্ছে, কোনো ধরনের জামিনের কোনো ব্যবস্থা নেই, কোনো আইনের শাসন নেই, তো এটির দায়, এটি তো মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, এটি তো মানুষের মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা। তো সেটি কারা করছে, সেটির দায় সরকারকে গ্রহণ করতে হবে। এটির দায় তো আপনি কোনো মানুষকেই, বা বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার প্রকাশের স্বাধীনতা, এটি তো সিম্পল বিষয়। এটির জন্য তো কোনো রাজনৈতিক দল করার প্রয়োজন নেই। আমার অধিকার রয়েছে, সেই অধিকারের গ্যারান্টি আপনার দিতে হবে এবং সেটি দিবে সেই সরকার, যে সরকার সেখানে যেভাবেই থাকুক না কেন। সেই অধিকারের গ্যারান্টি কে দেবে? আপনি শুরুতেই বলছিলেন যে এই সরকার বৈধ নয়। এখানে ভুক্তভোগী হয়েছে, দায়ী হতে প্রশ্নই আসে না। জি, এখন দেখুন, আমি যদি একটু পুরনো ইতিহাসে যাই, আমি আপনার একটা বক্তব্য দেখে আসব। প্রথমেই আপনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তখন যিনি, যে তার বক্তব্য, আপনাদের দুজনের বক্তব্যটা আমি একটু শুনে আসি। একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে এবং তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়। বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে। আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। আমরা ফু দিলে
5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানো কারো সামর্থ্য নাই। সাদ্দাম হোসেন, কত ধানে কত চাল গোনা কি হয়েছে? অবশ্যই গুনবে। বাংলাদেশ ছাত্রলীগ সবাই হলে কত ধানে কত চাল সেটা তো অবশ্যই দেখবে। এবং আমরা আন্দোলন যাবে, আন্দোলন আসবে বলেছি, আন্দোলন আসবে এবং সেটি বাংলাদেশের মানুষ অবশ্যই দেখতে পাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি সেটা কি রকম? সেটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমেই বাংলাদেশের মানুষের সামনে সেটি বহিঃপ্রকাশ ঘটবে। সেটি আমরা সময় হলে দেখতে পাবো। আর যে বক্তব্যটি বিষয়টি বলেছেন, এটির প্রাসঙ্গিকতা, এটি সময়োপযোগী ছিল কিনা, সেই প্রশ্নগুলো থাকতে পারে, বক্তব্যে ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতাও থাকতে পারে। আমি যেটি মনে করি, আপনি জানেন যে 16 তারিখে আমি যতদূর মনে পড়ি বক্তব্য দিয়েছি, 16 তারিখে বিকেল বেলা সম্ভবত বক্তব্য দিয়েছি। এবং এর আগে আপনি জানেন যে 14 তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে। 14 তারিখ রাতে শহীদুল্লাহ হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করা হয়েছে। অনেক জায়গায় আমাদের মেয়েরা লাঞ্ছনার শিকার হয়েছে। তো আপনি কি আশা করেন যে বাংলাদেশ ছাত্রলীগ ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে বলিষ্ঠ বক্তব্য রাখবে না? অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ বলিষ্ঠ বক্তব্য রাখবে। এবং এটিও আমি মনে করি সাদ্দাম হোসেন, আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গটিতে যাব। যেভাবে করে ছাত্রলীগের সবার উপর হামলা হয়েছে, আমরা দেখেছি মেয়েদেরকে কান ধরে ওঠবস করানো হয়েছে, অনেক সেই প্রসঙ্গে আমি আসছি। কিন্তু এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, এই দেখেন আপনাদের দলের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি, তিনি বলছেন ফু দিলে ওরা উড়ে যাবে। কারা ফু দিলে উড়ে গেল? জনতার শক্তি, কত শক্তি, সেটা কি আপনারা আগে অনুধাবন করতে পেরেছিলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল রেটরিক একটি রয়েছে। আপনি পলিটিক্যাল স্পিচে কর্মীদের উজ্জীবিত করার জন্য, রাজনৈতিক বয়ান দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি বলবেন, এটি স্বাভাবিক একটি বিষয়। আপনার মোটিভ কি থাকে সেটি হচ্ছে মুখ্য বিষয়। আর আপনি ধরুন একটি ষড়যন্ত্র হলো, এখন ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, আপনি বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় গ্রহণ করলেন। এবং আরো সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটি, মানুষের লাশ নিয়ে আপনি রাজনীতি করলেন এবং মানুষের লাশের বেতন হিসেবে আপনি এই সরকার গঠন করলেন। এই যদি, এবং এটির কারণে যারা উৎখাতের শিকার হলো, যারা ষড়যন্ত্রের শিকার হলো, যারা নির্যাতনের শিকার হলো, তাদেরকে যদি আপনি মনে করেন যে তারাই পরাজিত এবং তারা সঠিক ছিল না, তাহলে সময়ের উপরই ছেড়ে দিতে হবে। কারণ পলিটিক্যাল ক্যালেন্ডার 3 মাস নয়। আর সাদ্দাম হোসেন, আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন, অনেকেই, এমনকি এখন যারা সমন্বয়ক আছে তাদের কেউ কেউ শিবির কিন্তু ছাত্রলীগের কমিটিতে ছিল, এরকম অভিযোগ আসছে যে আপনারা অর্থের বিনিময়ে পদ বিক্রি করেছেন। মানে কেন এই পরিস্থিতি হলো? কিভাবে শিবির আপনাদের দলে জায়গা পেল? দায়িত্বশীল পদগুলিতে তারা দায়িত্ব পেল কিভাবে করে? এটি আপনাদের সম্ভব হলো? আপনারা কিভাবে অনুমোদন দিলেন সেগুলো? কোন দায়িত্বশীল পদগুলোতে শিবির গেছে আমি জানতে চাচ্ছি একটু। বর্তমানে যে সমন্বয়কদের 2-1 তারা এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে তারা শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, তারা ঘোষণা দিয়েছে, রাইট? কোন পদে ছিলেন? ছাত্রলীগের কোন পদে? এখন আমাকে তাহলে ওটা খুঁজে বের করে দেখতে হবে যে কোন পদে ছিল। কিন্তু এরকম তো অভিযোগটি এখন, তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন ছাত্রলীগে যারা ছিল তারা কেউ শিবির ছিল না? না, আমি সেটি বলছি না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ঘটনাটি কি রকম, সেটা আমি উদাহরণটি জানতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের, ধরেন আপনার এই যে সার্জিস, এরা তো ছাত্রলীগের ছিল, রাইট? ছাত্রলীগ কোন পদে ছিল? ছাত্রলীগের কোন সাংগঠনিক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে তারা ছিল। আপনি বলুন, আপনি তো ছাত্রলীগের নেতা। ছিল না। আমি জানি যে আপনি যে নামগুলো বলছেন তারা কোনো পদে ছিল না। তাহলে তারা তো ছাত্রলীগের বিভিন্ন সময়, তাহলে কি তারা যে অভিযোগ করছে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তাদেরকে বাধ্যতামূলক ভাবে মিছিলে অংশগ্রহণ করতে হতো, তাহলে কি তারা সেটির অংশ? আমি এখন আপনার প্রশ্নের উত্তরে আসছি। প্রথম কথা হচ্ছে যে ছাত্রলীগে ইনফিলট্রেশন বা এন্ট্রান্স ইন ডিসগাইজ, ছদ্মবেশে অনুপ্রবেশ ঘটেনি সেটি নয়, সেটি ঘটেছে। এবং বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন, মৌলবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সংগঠন, যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি, সেই সংগঠনের কর্মীরা, তাদের একটি কর্মকৌশল এটি আমাদের একটি গণতান্ত্রিক রাজনীতি বিনির্মাণের জন্য। সবাই তো ছাত্রলীগ করবে না, কিন্তু যারা একটি সুষ্ঠু পজিটিভ কম্পিটিশন থাকবে, সবাই সৌহার্দ্যমূলক সহিষ্ণুতামূলক সম্পর্ক থাকবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠা থাকবে, শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করবে, এটি তো একটি পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, এটি এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট আপনি বলতে পারেন, যেটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি। কিন্তু সেখানে আমরা কি দেখতে পাই যে এখানে ইসলামী ছাত্র শিবিরের কৌশল হচ্ছে অনুপ্রবেশ করা, সেটি ছাত্রলীগ হোক, সেটি অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন হোক, সেটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন হোক, সেটিতে তারা অনুপ্রবেশ ঘটায়, এটি সত্য। কারণ তারা এই ধরনের এই অন্ধকারের রাজনীতি, এই পেছনের দরজা দিয়ে সামনে আসা রাজনীতি
ছদ্মবেশ ধারণ করা রাজনীতি, এটি তারা করে, এটি তাদের কৌশল, এবং এটি প্রমাণ করে, এই কৌশলই প্রমাণ করে যে তারা জনগণের, শিক্ষার্থীদের মুখোমুখি হতে, ছাত্রদের মুখোমুখি হওয়ার মতো সক্ষমতা তাদের ছিল না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা অবশ্যই একটি গণছাত্র সংগঠন, আমাদের সংগঠনটি ওপেন ছাত্র সংগঠন, একটি উন্মুক্ত ছাত্র সংগঠন, শিক্ষার্থীদের একটি কমন প্ল্যাটফর্ম, এবং সে কারণে শিক্ষার্থীদের এখানে যে কোনো শিক্ষার্থীকে আমরা স্বাগত জানাই, কারণ একজন শিক্ষার্থীকে একজন ছাত্র সংগঠনে একটি কিছু সাদ্দাম হোসেন, যে কোনো শিক্ষার্থী আর একটি দলের, তাও যেই দল স্বাধীনতা বিরোধী দল, যার সঙ্গে ছাত্রলীগের শত্রুতা আজন্ম, তাই না, সেই দলের কেউ যদি পরিচয় গোপন করে আপনার দলে থাকে, এবং এখন ছাত্রলীগের নামে যেই সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে এই আন্দোলন নিয়ে, কিংবা এই আন্দোলনে যেভাবে করে হত্যা করা হয়েছে, অনেক রকম খবর আসছে, যে এগুলো কি অনুপ্রবেশকারীরা করেছে বলে আপনাদের মনে হয়? কিছু ঘটেছে, আমি কিন্তু বলছি, আমি আপনার যে প্রশ্নের সুর, সেটার সঙ্গে আমি একমত যে আমাদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এবং যারা অনুপ্রবেশকারী ছিল তারাও অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে, এবং ছাত্রলীগের আমাদের সাংগঠনিক যে কর্মপ্রক্রিয়া, যেভাবে আমরা কর্মীদের আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করি, কর্মীদের স্কুলিংটি যেভাবে হয়, সেখানে অনেক ধরনের ঘাটতি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, এটি কিন্তু আমি আপনার সঙ্গে সম্পূর্ণ স্বীকার করি, এবং এটি নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। অবশ্যই ভবিষ্যতে ছাত্রলীগ সেগুলো নিয়ে কাজ করবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, যাতে আমাদের অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়াটি, আমাদের সংগঠনের অন্তর্ভুক্তির প্রক্রিয়াটিকে আমরা আরো বেশি পরিশীলিত করতে পারি, স্ক্রিনিংটি আরো সুন্দর করতে পারি, এবং একই সঙ্গে সংগঠনের সম্পৃক্ত হওয়ার পরে আমাদের ছেলেমেয়েদের স্কিল ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয়ে আরো ভালোভাবে আমরা কাজ করতে পারি। আর একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ এই সাংগঠনিক যে কর্মকৌশল রয়েছে, এগুলোতে নতুনত্ব নিয়ে আসা, এগুলো আরো সুচারুভাবে সম্পন্ন করা, সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ না সাদ্দাম হোসেন, আপনি এগুলো অনেক ফিরিস্তি লম্বা দিতে পারেন, কিন্তু আপনি বলছিলেন যে কে কোন পদে ছিল। আমি যদি আপনাকে দেখাই, সার্জিস আলমের সঙ্গে আপনার ছবি আছে, আপনি তাকে হয়তো কোনো একটা ক্রেস্ট দিচ্ছেন, সার্জিসকে দেখছি যে শেখ হাসিনা পেছনে কোনো একটা ব্যানার, সেখানে তিনি বক্তব্য রাখছেন। আপনার দলের অনেক কর্মী থাকতে পারে, বাংলাদেশের বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ, কোনো সন্দেহ নাই আপনার অনেক রকম কর্মী থাকে, কিন্তু সবাই তো বক্তৃতা দেওয়ার সুযোগ পায় না। যখন সার্জিস আলমকে দেখি আপনার সংগঠনে বক্তব্য দিচ্ছে, এখন আপনি অস্বীকার করছেন, বিষয়টি কেমন হয়ে গেল না? এটি প্রশ্ন আসে না, আমি তো আপনাকে প্রমাণ সেটাও দিতে পারবো। যে ছবিটি প্রথম দেখালেন, আপনি জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সমিতির এজিএস ছিলাম, সেখানে বাংলাদেশ ছাত্রলীগের, সেটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মসূচিও ছিল না। আর আপনি যে ডায়াসের ছবিটি দেখাচ্ছেন, এগুলো আমাদের যেখানে হলে ডায়াসের অভ্যন্তরে অনেকগুলো ডায়াসে ছাত্রলীগের লোগো সংবলিত বিষয় রয়েছে, সেটি যে ছাত্রলীগের কর্মসূচি ছিল, ছাত্রলীগের কোনো কর্মসূচিতে বক্তব্য রেখেছে সেটিও কিন্তু নয়। আর সে একটা সম্ভবত ছাত্র কল্যাণ সংসদের একটি কর্মসূচি ছিল, সেখানে এই আপনি যে ছবিগুলো দেখাচ্ছেন, সেই ছবিগুলো সেখানকার, আমার যতদূর মনে পড়ে। আর এটি ঠিক, আপনি দেখুন যে আমরা তো একটা ছাত্র সংগঠন, সেখানে তো আমাদের শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন, সেখানে ছাত্র সংগঠনের অন্যান্য ছাত্র সংগঠনের কর্মীরা, যে কোনো রাজনৈতিক মত বিনিময়, পারস্পরিক আলোচনা, সেখানে তো শিক্ষার্থীরা আসবেই, শিক্ষার্থীরা তো আমাদের সংগঠনে আমাদের কর্মসূচিতে সম্পৃক্ত থাকবেই। আজকে যাদের কথা বলছেন তারা ছাত্রলীগের সাংগঠনিক, মানে আপনি বলছেন যে সবাই আপনাদের সঙ্গে আসতে পারে প্ল্যাটফর্ম। এইবার আমি আরেকটি ছবি দেখে আসি, যে এই আন্দোলন চলাকালীন আপনারা কিভাবে করে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনের চেষ্টা করেছেন, তাদেরকে আহত করেছেন, তাদেরকে পিটিয়েছেন, এমনকি হাসপাতালে গিয়েও পিটিয়েছেন। আমি ছবিগুলো দেখে আসতে চাই। সাদ্দাম হোসেন, আপনি দেখলেন এই যখন অবস্থা, আপনি দলের ছাত্রলীগের সভাপতি হিসেবে এই যে হামলাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? প্রথম কথা হচ্ছে, আপনার কাছে কি ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, মৃত্যুর শিকার হয়েছে, এই আন্দোলন চলাকালীন সময়ে 6 তলার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে? আমার কাছে, আমি এই প্রসঙ্গে আসবো, ওটা পরের ঘটনা, মেয়েরা আমি সেটা আপনাকে দেখাবো। আগে দেখুন,
আপনি আমাকে আগের ঘটনা আগে বলুন, যে যখন এই ঘটনাগুলি ঘটছে তখন ছাত্রলীগের সভাপতি হিসেবে আপনি কি ভূমিকা, কি দায়িত্ব পালন করেছিলেন? দেখুন, আপনি যে ভিডিওটি দেখাচ্ছেন সম্ভবত 15 জুলাই 2024-এর, এবং সেটি নিয়ে কিন্তু আমরা বারংবার বলেছি, আমরা টক শোতে, আমাদের আলাপ আলোচনায়, আমরা অফিসিয়াল বিবৃতিতে সেটা আমরা তুলে ধরেছি। 15 তারিখের প্রেক্ষাপট কিভাবে এসেছে না এসেছে সেটি নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। এবং 15 তারিখে কেউ যদি সম্পৃক্ত থাকে, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তো অবশ্যই যেভাবে বিচারিক প্রক্রিয়া রয়েছে, ছাত্রলীগের সাংগঠনিক নিয়ম কানুন রয়েছে, সেটি তো অ্যাড্রেস করবেই ছাত্রলীগ, সেটি পরের বিষয়। কিন্তু এই যে সহিংসতার ঘটনা আজকে আপনি সবার সামনে তুলে ধরলেন, এই ঘটনা কিভাবে ঘটলো সে ব্যাপারেও কিন্তু আমাদের, শুধু আমাদের কাছে নয়, বাংলাদেশের গণমাধ্যমগুলো 15 তারিখেই তুলে ধরেছে 15 তারিখের ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে। বাংলাদেশে এই যে কোটা, আমি একটু পেছনের দিকে না গেলে এখানে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশে সত্যিকার অর্থে 11 তারিখের পর থেকে আপনাকে বলি, আমাদের ছেলেমেয়েদের আন্দোলন কি ছিল? কোটা নিয়ে। তারা কোটা সংস্কার সমাধান চায়, ছেলেমেয়েরা এটি চেয়েছে, শিক্ষার্থীরা এটি চেয়েছে, শিক্ষার্থীরা এটি প্রাণের দাবি ছিল। তো 11 তারিখ থেকে বাংলাদেশে, 11 তারিখে যখন বাংলাদেশে হাইকোর্টের আগের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হলো, যখন স্থগিতাদেশ দেওয়া হলো, 11 তারিখ থেকেই বাংলাদেশে আক্ষরিক অর্থেই 1% কোটাও ছিল না। সেই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হলো। কোটা সমস্যার সমাধান হয়ে গেছে, অথচ তারপরেও সেটিকে প্রলম্বিত করা হলো, রাজাকার ইস্যু নিয়ে আসা হলো, এবং সেটি আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে কিভাবে বিভ্রান্তি করা হলো সেটি দেখুন। পুরো আন্দোলনটি গুজবের উপর ভর করে দেশরত্ন শেখ হাসিনা কি বলেছেন এবং সেটিকে কিভাবে বিকৃত মিথ্যা তথ্য ছড়িয়ে সেটি করা হলো। আমি শেষ করছি, যে আমরা সেই কথাগুলি অনেকবার বলেছি, কিন্তু আপনি দেখুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন যে এই ছাত্রদের দমন করতে ছাত্রলীগই যথেষ্ট। তাহলে আপনারা কি আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করেন? আপনাদের মনে হয়নি যে আমাদেরকে কেন, আমরাই যথেষ্ট, এই প্রশ্ন এইগুলি কেন বলে? আমি যেটি আপনাকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটলো, অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটলো, যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। এবং এই যে মৃত্যুর ঘটনা ঘটলো, এই ঘটনাগুলোর সূচনা, এই সহিংসতার সূচনা কিভাবে হলো, এটাই তো মূল প্রশ্ন। যে ভিডিওগুলো আপনি দেখালেন 15 তারিখে বিজয় একাত্তর হলে যে হামলার সূত্রপাত ঘটিয়েছে, সেখানে প্রথম আলো রিপোর্ট করেছে, লাইভ রয়েছে। সেখানে আপনি জানেন যে 15 তারিখে একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি যখন ফ্লপ হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি রয়েছে, তারা কর্মসূচিতে যাবে, তাদের কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যে, 12টায় কর্মসূচি শেষ করেছে, 3টায় সেখানে ছাত্রলীগের কর্মসূচি হওয়ার কথা, এবং তারা সেখানে কর্মসূচি শেষ না করে 3:30টা পর্যন্ত নিয়ে যায় রাজু ভাস্কর্য, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তারা কিন্তু সহিংসতা শুরু হওয়ার আধা ঘন্টা আগের ভিডিও যদি আপনি দেখেন, দেখবেন যে লাঠি সোটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা কিভাবে আসে। তখন ছাত্রলীগ কিন্তু আশপাশেও ছিল না। তারা কোথায় গেল? তারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে, আবাসিক হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা হল, বিজয় একাত্তর হলে গেল, এবং বিজয় একাত্তর হলে গিয়ে সেখানে ছাত্রলীগের কর্মী, সাধারণ শিক্ষার্থী, নিরাপত্তা রক্ষী গার্ড যারা ছিল, সবার উপরে তারা উপযোগী আক্রমণ করলো। কারণ তারা যখন দেখছিল আগের দিন রাজাকার বলার কারণে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেটির প্রেক্ষিতে তাদের আন্দোলন যে ফ্লপ হতে যাচ্ছে, সরকার ইতিমধ্যে কোটার বিষয়ে পজিটিভলি রেসপন্স করেছে, সে কারণে তাদের যে মূল লক্ষ্য ছিল এই আন্দোলনকে একটি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করা, সেজন্য কিন্তু তারা প্রথমবারের মতো বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীদের উপর আক্রমণ করলো। ছাত্রলীগের কর্মীরা সেখানে হামলার শিকার হয়েছে, সেটি সরাসরি ভিডিও রয়েছে, ডকুমেন্ট রয়েছে, এবং তার প্রেক্ষিতে ছাত্রলীগের কর্মীরা যখন হামলার শিকার হলো, তার পরিপ্রেক্ষিতে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেটি আমি স্বীকার করি, এবং সেখানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনারও ঘটেছে। কিন্তু এই সহিংসতার সূচনা, এই সহিংসতার প্লট তৈরি করা, এই সহিংসতাকে পরিণতি দেওয়া, এটির দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা আজকে, যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা আজকে সরকার গঠন করেছে। জি, এখন আপনি যেটি বলছিলেন যে যেভাবে করে ছাত্রলীগের উপর 5ই আগস্টের পরে যে ওগুলো হয়েছে, আমি একটু সেই পরিস্থিতিটাও দেখে আসতে চাই। রক্তের উপর দিয়ে চলে গেছে, এত বড় সাহস। আমি যাই নাই ভাই। আবার বলে এই তুই হামলা ছিলি ভাই, ক্যামেরা নাম আবার বলে বল ভাই ছিল। হ্যাঁ এ তুই ছিলি না? আমি হলো ভাই ভাত আনতে গেছিলাম, তার জন্য। সাদ্দাম হোসেন, যা ঘটছে এগুলো আসলে কিছুই দেখানো গেল না, এই কারণে যে আপনার কাছেই শুনতে চাই, ছাত্রলীগের কর্মীরা যারা দেশে আছেন তাদের পরিস্থিতি কি, কেমন আছে তারা?
হ্যাঁ, সেটি নিয়ে যদি বলি তাহলে প্রথম কথাই যদি বলতে হয় তাহলে গোটা দেশব্যাপী আপনি দেখবেন যে এই আন্দোলন চলাকালীন সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে আরো ব্যাপক হবে কিভাবে একটি আমাদের রোম স্ট্যাটিউটে গণহত্যার যে সংজ্ঞা রয়েছে সেই গণহত্যার সংজ্ঞা আপনি একটি পলিটিক্যাল গ্রুপ বিলং করেন এবং সেই পলিটিক্যাল গ্রুপ বিলং করার কারণেই আপনার উপরে নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হবে। সেটি করা হয়েছে আপনি কোন ধর্মভিত্তিক ধর্ম বিশ্বাসের মধ্যে রয়েছেন, মাইনরিটি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে হামলা পরিচালনা করা যায় সেটি করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের যেখানে পেয়েছে হত্যা করেছে, পুলিশ লেলি দিয়েছে, মামলা করেছে। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী তাদেরকে আবার আসামি করা হয়েছে। গোটা দেশব্যাপী এটি হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মীর বাড়িতে লিটারেলি আমি বলি আক্ষরিক অর্থে, এটা কিন্তু আমরা বলার জন্য বলা বা অন্য কোনো বিষয় বা আরো কম আরো বেশি সেটি নয়, আক্ষরিক ভাবেই ছাত্রলীগের সকল কর্মীর বাড়িঘর ধ্বংস করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট পরিচালনা করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের সার্টিফিকেট ধ্বংস করা। এবং বর্তমান সময়ে যদি আপনি দেখেন যে শিক্ষা আমাদের একটি মৌলিক মানবাধিকার, আমাদের চলাফেরার স্বাধীনতা রয়েছে, কেউ ফৌজদারি অপরাধ করলে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে। ছাত্রলীগের অভ্যন্তরে কেউ অপরাধ করলে ব্যবস্থা গ্রহণ করেছে। শেখ হাসিনা সরকার আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল বিচার করেছে। এবং এই জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটির বিচারের জন্য আন্তর্জাতিক কমিউনিটির কাছে আহ্বান করেছে, বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছে। যে কেউ অভিযুক্ত থাকুক তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা গ্রহণ করা হতো। কিন্তু আজকে দেখুন শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারছে না। 1 লক্ষের অধিক ছাত্রলীগের কর্মী আজকে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারছে না, ক্লাসে যেতে পারছে না, রেসিডেন্সিয়াল হলগুলোতে তারা থাকতে পারছে না। এবং মেডিকেল কলেজগুলোতে, আপনি বাংলাদেশের মেডিকেল কলেজগুলো সম্পর্কে অবশ্যই অবগত আছেন, বাংলাদেশে যে কয়েকটি সরকারি মেডিকেল কলেজ আছে প্রত্যেকটি মেডিকেল কলেজে 70 থেকে 100 জন করে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। প্রত্যেকটি মেডিকেল কলেজে, এক একটি মেডিকেল কলেজে 100 জনের মতো স্টুডেন্ট, তারা ডাক্তার হবে, তারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী, তারা তাদের প্রফেশনের সামনে গোটা দেশকে তারা উপকৃত করবে। সেখানে তারা আজকে ছাত্রলীগ করার কারণে বা ছাত্রলীগের সমর্থক হওয়ার কারণে কিংবা হয়তো ছাত্রলীগের দুঃসম্পর্কের বন্ধু সে ধরনের ছেলে মেয়েদেরকে তারা কি করেছে, তারা তাদের ছাত্রত্ব বাতিল করেছে। এই যে ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তাদেরকে আজকে এই পরিস্থিতিতে পড়ার দায়িত্ব আপনি কতখানি নিবেন? এই প্রশ্নটি আপনাকে আমি আরো একবার গ্রহণ করেছিলাম। এবং এখানে নিজের ব্যর্থতা দেখেন কিনা কিংবা কোনো ভুল দেখেন কিনা, নাকি সঠিক পথেই ছিলেন বলে এখনো মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটি আমরা শুধুমাত্র স্টুডেন্ট পলিটিক্স এর দৃষ্টিভঙ্গিতে আমরা বিষয়টি দেখি না, কারণ এটি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখি, কারণ এটি আলটিমেটলি সরকার উৎখাতের ষড়যন্ত্রে পরিণত হয়েছে। কারণ শুধুমাত্র স্টুডেন্ট মুভমেন্টের মধ্যে এটি সীমাবদ্ধ থাকেনি, সেটি নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন। যে কারণে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমাদের এটি দেখতে হবে এবং সেই বৃহত্তর যে আঙ্গিক তারা তৈরি করার চেষ্টা করেছিল সেটির আলোকেই দেখতে হবে। আজকে গোটা দেশ যে এক ধরনের জল্লাদের উল্লাস মঞ্চ, গোটা দেশ যে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, গোটা দেশে যে ধরনের শোষণ শাসন তারা কায়েম করেছে, সেটির আলোকেই বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্ম পরিকল্পনা নিশ্চিত করবে। আর আপনি যদি বলেন যে আমাদের ছাত্রলীগের নিজস্ব উপলব্ধি রয়েছে কিনা, এই প্রশ্নটি যদি করি, ছাত্রলীগের নিজস্ব উপলব্ধি তো অবশ্যই রয়েছে। আমাদের ভালো লাগা খারাপ লাগা সেটি তো রয়েছেই, আমাদের ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধন করার মতো মানসিকতা আমাদের রয়েছে। আমরা ছাত্রলীগের কর্মী হিসেবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে দৃঢ়তা তারা দেখিয়েছে, যে কোটা সংস্কারের ব্যাপারে তাদের যে বলিষ্ঠতা তারা দেখিয়েছে, শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন কর্মসূচি পরিণত করার ব্যাপারে তাদের যে স্পিরিট ছিল সেটিকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের ছেলেমেয়েরা সত্যিকার অর্থেই আমরা মনে করি যে অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে জানায়। শিক্ষার্থীদেরকে আমরা স্যালুট জানাই। একই সঙ্গে আমরা মনে করি যে এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে এবং একই সঙ্গে আমরা মনে করি শিক্ষার্থীদের লাশ ছিল আজকে যারা সরকার গঠন করেছে তাদের কাছে মূল্যবান। শিক্ষার্থীদের লাশের মূল্যের বিনিময়ে বেতন হিসেবে তারা আজকে উপদেষ্টা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছে। যে কারণে কোটা সংস্কার সমস্যার সমাধান হওয়া না হওয়া এটি নিয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথার বিষয় ছিল না। শিক্ষার্থীরা মিছিল করছে, আপনি দেখুন শিক্ষার্থীরা মিছিল করছে, মিছিলের অভ্যন্তরে আশপাশে পুলিশ নেই, আশপাশে দলীয় কোনো কর্মী নেই, কিন্তু দেখা গেছে সেখানে শিক্ষার্থীদের একজনের লাশ পড়েছে। কোথা থেকে গুলি হচ্ছে, কে গুলি করছে, ছাদ থেকে গুলি করছে না উপর থেকে গুলি করছে, ডান থেকে গুলি করছে, বাম থেকে গুলি করছে, আজকে এগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের তদন্ত, এগুলো ধরনের কোনো ধরনের প্রমাণ, বরং প্রমাণগুলো মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যেটি মনে করি যে শিক্ষার্থীদের উপর এই ধরনের অতর্কিত আক্রমণগুলো করে আজকে শিক্ষার্থীদের এই লাশ
ফেলা হয়েছে এবং সেই দায়ভার সরকারের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে এবং সেটির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মপ্রক্রিয়া নিয়ে আপনি যেটি বলছেন সেটি আমাদের সবসময় আত্মসমালোচনার জায়গা থেকে খারাপ লাগা আমাদের সবসময় থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করি, কিন্তু এই যে বাস্তবতা রয়েছে এই বাস্তবতাকেও আমাদের মনে রাখতে হবে বলে আমি মনে করি। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যে ক্ষত তৈরি হয়েছে, এমনকি সাধারণ মানুষের ভেতরে আপনাদেরকে নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, আপনারা সেটি কাটানোর কি পরিকল্পনা আছে আপনাদের? দেখুন, ছাত্রলীগ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, আওয়ামী লীগ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, আপনি দেখুন মানে সবাই এই জনগণ, এটি একটি টেন্ডার, এই জনগণের টেন্ডার তারা নিয়েছে যে আমরাই জনগণ। যারা বলছে, যারা ছাত্রলীগের সমালোচনা করছে, ছাত্রলীগকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, ছাত্রলীগকে ফ্যাসিস্ট কায়দায় নির্মূল করার চেষ্টা করছে, তারা কি রাজনৈতিক দলের কর্মী নয়? তারাও তো কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী। তারাই আজকে ধরনের বয়ান তৈরি করছে এবং তারা বলছে সেটি জনগণের উপর চাপিয়ে দিচ্ছে যেগুলো জনগণের ভাষা। আসলে কি এটি জনগণের ভাষা? এটি কি কেউ প্রশ্ন করেছে বা এটি কি শিক্ষার্থীদের কাছে জবাব চাওয়া হয়েছে? যারা ছাত্রলীগের বিরোধিতা করছে, যারা ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে, তারাও কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী। রাজনৈতিক এজেন্ডা থেকে আজকে ছাত্রলীগের উপর তারা দায় চাপানোর চেষ্টা করছে। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের মিতালি রয়েছে, ছাত্রলীগের মিতালি থাকবে। আমাদের ভুল ত্রুটি শিক্ষার্থীদের কাছে থাকলে সেটি সংশোধন করে বাংলাদেশ ছাত্রলীগ পথ চলবে, কিন্তু যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শিক্ষার্থীদের লাশের রাজনীতি কায়েম করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিরোধ অব্যাহত থাকবে। জি, সাদ্দাম হোসেন, আপনার একটি সাক্ষাৎকার গ্রহণ করার কথা ছিল আমাদের প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের। এই শোটি বাতিল করা হয়েছে, অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। মানে কেন বাতিল করা হলো? আপনার সঙ্গে সময়টা নির্ধারণ করাই হলো বা কিভাবে যোগাযোগ কে করিয়ে দিল? বিষয়টি কি যদি, এবং আপনাকে কি জানানো হয়েছে? দেখুন, আমাকে প্রোগ্রামে আসার কথা বলা হয়েছে, তাদের যে টিম রয়েছে তারা যোগাযোগ করেছে। আমি বলেছি অবশ্যই আমার কোনো কর্মসূচিতে যেটা আমার কোনো আপত্তি নেই, কথা বলবে। আমাদের যদি কেউ সমালোচনা করে সেটিকে আমরা স্বাগত জানাবো, আমাদের ভুল ত্রুটি থাকলে সেটি আমাদের দৌড়িয়ে দেবে, কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, এটির মাধ্যমেই তো আমরা এটি সমাধানের পথ খুঁজবো। তো সেটিকে তো আমরা সবসময় স্বাগতই জানাই। তো সে কারণে তারা কর্মসূচি আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, আমি রাজি হয়েছি এবং সেটি হওয়ার কিছুক্ষণ আগে আমি সম্ভবত কয়েক ঘন্টা আগে আমাকে জানানো যখন হয়, আমাকে মেসেজ দিয়ে জানানো হয়, আমি হট করে জানতে পারি যে এই কর্মসূচি, এই শোটি বাতিল করা হয়েছে। এবং পরে যেটি জানতে পেরেছি এটি যেমন এক ধরনের ফ্যাসিস্ট কায়দায় সামাজিকভাবে এটির একটি বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আবার সরকারিভাবে এই অবৈধ সরকার, এই বেসরকারি সরকার, এই সরকারের যারা তথ্যের অধিকার রক্ষা করার যাদের দায়িত্ব, তথ্য হরণ করার দায়িত্ব যারা নিয়েছে, তারা সেখানে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছে। আমি যেটি অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি, যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে সম্পৃক্ত তারা কিভাবে বাংলাদেশে থাকে না থাকে কিভাবে তারা দেখে নেবে, এই ধরনের কথাবার্তা বলেছে। এই ধরনের ভীতিকর একটি পরিবেশ তৈরি হচ্ছে। আজকে এটি একটি ছোটখাটো ঘটনা নয়, আমি মনে করি যে এটি গোটা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যা হচ্ছে এটির একটি দৃষ্টান্ত হচ্ছে এই শোটি বাতিল হয়ে যাওয়া। এবং সবচেয়ে বড় কথা, আজকে টেলিভিশনগুলো কি বলবে, বাংলাদেশের টেলিভিশনগুলো কি বলবে, বাংলাদেশের টেলিভিশনগুলো কি দেখাবে, কতটুকু দেখাবে, বাংলাদেশের টেলিভিশনগুলো কাকে ফ্যাসিস্ট বলবে, কাকে ফ্যাসিস্ট বিরোধী বলবে, এটি নির্ধারণ করে দেওয়া হচ্ছে যমুনা থেকে। ডক্টর ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী, তিনি আজকে নির্ধারণ করে দিচ্ছেন কার কতটুকু মত প্রকাশের স্বাধীনতা থাকবে না থাকবে, এবং তারা সুস্পষ্ট হয়ে বলে দিচ্ছে সরকারি বয়ানের বাইরে অন্য কোনো বয়ান কেউই দিতে পারবে না। এই হচ্ছে, এই জন্য আমি ইতিমধ্যেই বলেছি যে এই সরকার নিজেদেরকে ফ্যাসিস্ট রিপাবলিক অফ বাংলাদেশ হিসেবে তাদের ঘোষণা বাকি দেওয়া ছাড়া আর যা করার সবই তারা করে ফেলেছে। সাদ্দাম, অনেকে অভিযোগ করেন যে ছাত্রলীগের কমিটিতে আসতে চাইলে টাকা লেনদেন করতে হয়। আপনাদের অনেকেরই নাকি বিরাট বাড়ি গাড়ি, অর্থ সম্পদ প্রাচুর্যের কোথাও কোনো কমতি নেই। আবার এখন কোন সমন্বয়ককে নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন দেখছি, তাদের আগে কি অবস্থা ছিল, এখন আবার তারা ফুলে ফেপে কিভাবে বেড়ে উঠেছে, কত বড় গাড়ি হাঁকে, কত দামি মোবাইল ব্যবহার করে। এই টাকা আপনারা ছাত্র সংগঠন হিসেবে কেমন করে পান? কোথা থেকে আসে? মানে উৎসটা কি? বিষয়টা কিভাবে করে হয়? ধন্যবাদ। দেখুন, এখন তো যারা বাংলাদেশ ছাত্রলীগ কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছে, আমরা কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছি, আমরা কোনো অসুবিধা অবলম্বন করেছি কিনা, এটি যাচাই বাছাই করার সুযোগ সবারই রয়েছে। যে কোনো অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারে, আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করতে পারি, যার যা ইচ্ছে করতে পারে, সেটি দিবালোকের মতো পরিষ্কার হবে। আর বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন হিসেবে সবসময়ই চেষ্টা করেছে
হয়তো আমাদের ভুল ত্রুটি রয়েছে, বিচ্যুতি ঘটেছে। আমি খালেদ মহিউদ্দিনের একটা শোয়ে দেখছিলাম, আপনি বলছেন খালেদ মহিউদ্দিন আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনার নাকি বিরাট বড় গাড়ি বাড়ি, আপনি একজন ছাত্র, আপনার কিভাবে গাড়ি বাড়ির মালিক হলেন, এরকম একটি প্রশ্ন আপনাকে করেছিল। গাড়ি কোথায় আছে? গাড়ি যেটি আছে সেটির ব্যাখ্যা আমি খালেদ মহিউদ্দিন জানতে চেয়েছিল, খালেদ মহিউদ্দিন এখন জানতে চায় না। তারপর আমি তখন তাকে সেদিন বলেছিলাম এবং সেটির ব্যাখ্যা কি, সেটির বিষয় কি, মানে সেগুলি এখন কোথায় রেখে এসেছেন? পুলিশও তো দেখলাম না উদ্ধার করেছে। না, আমার গ্রামের বাড়ি তো পুড়িয়ে দেওয়া হয়েছে, আর গাড়ি যেটি ছিল আমার বাড়ি থেকে সেটিও আমি যে বাসায় ভাড়া থাকতাম সেখান থেকে সেটিও নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র এটা তো আমার ঘটনা নয়, গোটা বাংলাদেশেই ছাত্রলীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের, সেটি ব্যবসা বাণিজ্য হোক, সেটি গৃহস্থালী হোক, বাড়ি হোক, ঘর হোক, প্রত্যেকটি খানে কিন্তু লুটপাট পরিচালনা করা হয়েছে। এবং এই যে লুটপাট হয়েছে, তার মানে আপনার গাড়ি ছিল, গাড়ি আপনি কিভাবে, আপনি একজন ছাত্র নেতা, ছাত্রলীগের নেতা, তো গাড়ি পেয়ে কিনেছিলেন কিভাবে? অর্থের উৎসটা কোথা থেকে ছিল? গাড়ি নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে, ডয়েচে ভেলেতে আমি এই গাড়ি নিয়ে এসে ব্যাখ্যাও দিয়েছি। জি, আচ্ছা, বুঝতে পেরেছি। এইবার আমাকে একটুখানি বলেন তো যে মানে এই হাসনাত কিংবা সার্জিস এরা যদি ছাত্রলীগে হয়ে থাকে, আপনারা কি তাদেরকে বহিষ্কার করেছেন নাকি করবেন? আমরা কি বলেছি তারা ছাত্রলীগের? আমি তো আপনার কাছে জানতে চেয়েছি তারা ছাত্রলীগের কোন পর্যায়ে ছিল। আমি যেটি মনে করি, আপনি বলেছেন, কিন্তু সবাই তো বলে না, তারাও তো দাবি করে। আমি সাংগঠনিক প্রমাণ চাচ্ছি, বা এক ধরনের ছাত্রলীগ করতে হলে তো তাকে সাংগঠনিক পদ পদবি বা যে কোনো একটা কিছু থাকতে হবে, সেটি আমি জানতে চাচ্ছিলাম। আমি যেটি আপনাকে মনে করিয়ে দিতে চাই বা একটু শেয়ার করতে চাই, সবার সঙ্গে শেয়ার করতে চাই, আজকে এরা ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে, এসব কথা তারা বলেছে এবং এই অবৈধ সরকারের কাছ থেকে সেটি তারা আদায় করেছে। এবং এই আপনি যদি 16 জুলাই 17 জুলাই পূর্ববর্তী বাংলাদেশের কথা দেখেন, তাহলে সেখানে দেখবেন যে তারা ছাত্রলীগ শিক্ষার্থী বান্ধব ছিল কিনা, তাদের অনেক স্ট্যাটাসেই, তাদের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি দেখবেন। তারা ছাত্রলীগের সাংগঠনিক কোনো কাঠামোতে ছিল না, কিন্তু ছাত্রলীগের প্রশংসা করতে কখনো তাদের কার্পণ্য হয়নি। ছাত্রলীগ এটা করছে, সেটা করছে, শিক্ষার্থী বান্ধব কাজ করছে, কখনো কখনো সমালোচনা করেছে, ছাত্রলীগের লোগোর সঙ্গে ছবি তুলেছে, ছাত্রলীগের কর্মীর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে নিজেকে গৌরবের মনে করছে। এই ছিল তাদের বাস্তবতা। তো তাদের স্ববিরোধিতা এটি আমাকে বলার প্রয়োজন নেই। বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে, যারা বাংলাদেশের ক্যাম্পাস বাস্তবতা জানে, যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছে না আছে, সবাই এই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের সবগুলি বিশ্ববিদ্যালয় এখন আমরা জানি যে শিবিরের নিয়ন্ত্রণে। তো ধরেন আপনারা আবার কোনোদিন ক্ষমতায় এসেছেন, আপনারা এখন নিষিদ্ধ আছেন, ভবিষ্যতে যদি কোনোদিনও আসেন, তো তখন কি শিবিরকে নিষিদ্ধ করবেন নাকি? শিবির তো এবারই নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, আপনি জানেন যে বিশেষ করে আমাদের, আর এটি তো আজকের দাবি ছিল না, এটি আমাদের গণজাগরণের আন্দোলন, জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলন, প্রত্যেকটি ক্ষেত্রে এই বিষয়টি আমাদের ছিল। এবং এটি শুধু ছাত্রলীগের বিষয় নেই, সেটি তো বলা হচ্ছে আসলে এটি একটা রাজনীতির হাতিয়ার, যখন শেষ অস্ত্র হিসেবে সাবেক প্রধানমন্ত্রী তিনি ব্যবহার করেছিলেন জামাত ইসলাম শিবিরকে নিষিদ্ধ করে, তাই না? তো এরকম কোন বিষয় আপনাদের আছে কিনা? দেখুন, গণতান্ত্রিক রাজনীতির পরিসর কাদের মধ্যে থাকবে? দেখুন, আপনার ইউএসএ তে ইলেকশন হলো, তো সেখানে আমাদের রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, তারা তো সংবিধানের প্রতি দায়বদ্ধ, কনস্টিটিউশনাল যে আমাদের সংবিধান, তাদের যে সংবিধান রয়েছে সেটির আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়, স্টুডেন্ট অ্যাক্টিভিজম হয়, সবকিছুই হয়। এখন আমাদের যে সংবিধানের লক্ষ্য, আমাদের যে সংবিধানের অঙ্গীকার, সেই সাংবিধানিক অঙ্গীকারের সঙ্গে আমাদের যে লক্ষ্য, আমরা একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ চাই, যেখানে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, মানবাধিকার থাকবে, মৌলিক মানবাধিকার রক্ষিত হবে, সুযোগের সমতা থাকবে। সংবিধানের এই মৌলিক প্রস্তাবনার সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ থাকে, তার যে কোনো রাজনৈতিক দল যে কোনো বিশ্বাস, যে কোনো মতপার্থক্য করার অধিকার রয়েছে। এখন আপনি যদি সংবিধানে বিশ্বাস না করেন, আপনি যদি সাংবিধানিক অঙ্গীকারে বিশ্বাস না করেন, বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যারা বলে যে তারা বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারে তারা বিশ্বাস স্থাপন করে না, খুব বেশি পাবেন না যারা মেইন স্ট্রিম রাজনীতি করে। তো এটি কিন্তু ভিন্ন একটি প্রশ্ন, যে আপনি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান, সাংবিধানিক আইনি শাসন দেখতে চান, সেটির আলোকে আপনার দেখতে হবে। আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কাদের কি ভূমিকা ছিল এটা প্রমাণিত। জি সাদ্দাম, তাহলে এই যে আজকের যে পরিস্থিতিতে আমরা দেখছি, এটার কোনো দায় আপনারা গ্রহণ করবেন না? দেখুন, আমি কিন্তু আবারও বলছি, আমি শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়েছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে। শিক্ষার্থীদের লড়াই সংগ্রামী বাংলাদেশ ছাত্রলীগের শক্তি,
সেটি আমরা বলছি। আমাদের ভুলভ্রান্তি থাকলে সেটি আমরা সংশোধন করে নেব, সময়ের সঙ্গে সামঞ্জস্য করে নেব। শিক্ষার্থীদের মান অভিমান থাকলে সেটির আলোকে আমরা আগামী সেই দিনে সামঞ্জস্য কিভাবে করে করবেন, কোনো পরিকল্পনা আছে? আপাতত আমাদের লক্ষ্য কি, আমি কিন্তু আলোচনা শুরুতেই বলেছি আমাদের প্রায়োরিটি কি, বা বাংলাদেশের জনগণের চাওয়া কি। এখন বাংলাদেশের ছাত্র সমাজের চাওয়া কি? বাংলাদেশে গণতন্ত্রকে কুক্ষিগত করা হয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে যে যে অমীয় বাণীটি যে উচ্চারণ করেছিলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটা আমাদের গণতন্ত্রের একটি মৌলিক দাবি। যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে, কে রায় দিয়েছে, তারা কাদের কাছে দায়বদ্ধ, এই প্রশ্নটি রয়েছে। তো সেটি কারণে কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নেই, এটাতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জনগণের মালিকানা এই মুহূর্তে নেই। জনগণের কোন স্টেক হোল্ডার এই সরকার বহন করে না, যে কারণে গণতন্ত্রের প্রশ্নটি, গণতান্ত্রিক বাংলাদেশ বুঝতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদ্দাম হোসেন, আমি শুরুতেই বলেছিলাম যে আমি দর্শকদের কাছে প্রশ্ন চেয়েছিলাম, অনেকেই অনেক প্রশ্ন রেখেছেন। আমি দুই একটি প্রশ্ন করতে চাই আপনাকে। সেটার মধ্যে একজন তানভীর সোহেল, তিনি প্রশ্ন রেখেছিলেন যে সাধারণ মানুষের কাছে ছাত্রলীগ একটি ডেভিল সংগঠন হয়ে উঠেছিল, এটা কি তারা বুঝতে পেরেছিল কিনা, এবং ছাত্রলীগ সম্পর্কে সব শ্রেণীর মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল কেন? আমি আপনাকে আগেই বলেছি, সেটি হচ্ছে যে এই নিজস্ব মতামতকে জনগণের মতামত হিসেবে চাপিয়ে দেওয়ার যে ফ্যাসিস্ট প্রবণতা, এটি ইদানিংকালে তৈরি হয়েছে। এবং এটির মাধ্যমে নিজের মতামত, ধরুন একজন ছাত্র দলের কর্মী, ধরুন একজন ছাত্র শিবিরের কর্মী, ধরুন একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী, সে একটি কমেন্ট করছে এবং তার কমেন্টের একটি একটি হচ্ছে সবার একটি অভিন্ন কথাবার্তা, এটি হচ্ছে জনগণের মতামত, এটি ছাত্র জনতা চায়। তো সেটির মাধ্যমে তো আপনি অ্যাড্রেস করতে পারবেন না যে আসলে সমস্যাটি আছে কি নেই। আমি স্বীকার করছি যে আমাদের বিচ্যুতি ভুল ভ্রান্তি রয়েছে, সেটি আমরা অবশ্যই সংশোধন করব। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরতার জায়গা ছিল, ভরসার জায়গা ছিল, অধিকার আদায় অগ্রণী প্রতিষ্ঠান ছিল, এবং বর্তমানেও তাই রয়েছে বলে মনে করি। সেটা কি খুব সহজ হবে বলে মনে হয়? আমাদের যে লড়াইটির কথা আমরা বলেছি, গণতন্ত্রের লড়াই, সেই লড়াইয়ে বাংলাদেশ বিজয়ী হবে, বাংলাদেশের জনগণ বিজয়ী হবে। এবং এই লড়াই যেভাবেই হোক না কেন, এই লড়াইয়ের পথটি যত প্রতিকূলই হোক না কেন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখান থেকে পিছু ফেরার অবকাশ আমাদের নেই। এবং বাংলাদেশের জনগণকে যেভাবে অপদস্থ করা হচ্ছে, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে, যে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, সেই প্রজাতন্ত্রের মালিক জনগণ থেকে যেভাবে এই আজকে তাদেরকে উধাও করে দেওয়া হয়েছে, সেই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজকে শান্তিপূর্ণভাবে বিজয়ী আন্দোলন করার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তার খুব সংক্ষেপ করে উত্তরটা দিবেন। সেটি হচ্ছে, একজন প্রশ্ন করেছে যে কিভাবে ছাত্রলীগে হেলমেট বাহিনী ঢুকেছিল, সেটি কি কোনো নেগোসিয়েশন ছিল কিনা? এটি একটি হাস্যকর প্রশ্ন। কারণ প্রথম কথা হচ্ছে যে আমাদের তাহলে যারা হেলমেট পরেছিল সেগুলো তো আপনাদেরই অংশ ছিল নাকি? হেলমেট পরা কি আইন সিদ্ধ নয়? বেআইনি কোনো হেলমেট পরা অবশ্যই, আপনি ড্রাইভ করতে হলে হেলমেট পরতে হবে, কিন্তু যখন আপনি হেলমেট পরে কাউকে মারপিট করবেন তখন ওটার পিছনে অন্য কিছু থাকে, লুকানোর চেষ্টা থাকে, রাইট? মারপিট যদি কেউ করে থাকে, হেলমেট পরেও সে অপরাধী। যদি কেউ পরে থাকে, আপনি কি দেখেননি কেউ পরেছে কি পরেনি? আমি আপনাকে বলছি, মারপিট যদি কেউ করে থাকে, হেলমেট পরলেও সে অপরাধী, হেলমেট ছাড়া পরলেও সে অপরাধী। এটি আমাদের দলের দৃষ্টিভঙ্গি। কিন্তু বলা হচ্ছে এই হেলমেট বাহিনী, কারণ বিপুল সংখ্যক আমরা দেখেছি যে যারা হেলমেট পরে ছাত্রদেরকে পিটিয়েছে, বিভিন্ন জায়গায় মানে মারপিট নাশকতার সঙ্গে যুক্ত থেকেছে, তাদের অনেকেরই হেলমেট পরা ছিল। আপনি তাদেরকে ডিফেন্ড করছেন। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, যাদের সেই দুর্বলতা রয়েছে তারাই তো বিচারের মুখোমুখি হতে ভয় পায়। আজকে যে সরকার ইন্ডেমনিটি দিয়ে দিল যে তারা এদের বিচার করা যাবে না, এদের বিচার করা যাবে না, এই সময় থেকে এই সময় প্রশ্ন তোলা যাবে না, তো তার মানে কারা অপরাধী? তো সরকারি প্রজ্ঞাপন এটি প্রমাণিত হচ্ছে। সরকারি বরং এক ধরনের সরকারি সবচেয়ে বড় সাক্ষী যে হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে, সরকারি। আরেকটি প্রশ্ন, এটা হেলমেট সংক্রান্তই, সেটি হচ্ছে ভবিষ্যতেও কি হেলমেট বাহিনীর পদ দেওয়া অব্যাহত থাকবে কিনা? জি, ভবিষ্যতেও এইসব হেলমেট বাহিনীকে পদ দেয়া অব্যাহত থাকবে কিনা? আমি আবারও বলছি যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য এই ধরনের মুখরোচক শব্দ যারা ব্যবহার করে, তারাই এই আজকে তাদের ক্ষমতাকে জায়েজ করার জন্য অন্য সংগঠনের ব্যাপারে বিভ্রান্তি ছড়ানোর দায়িত্ব তারা নিজেই গ্রহণ করেছে। নিজেরা এসব স্বঘোষিত উপদেষ্টা, নিজেরা বিভিন্ন ধরনের দায়িত্ব নিজেরাই গ্রহণ করেছে, এবং তারাই আজকে তাদের যে অবৈধ ক্ষমতা,
এই মসনদটিকে কিভাবে বুনিয়াদ করতে হয়, শক্তিশালী করতে হয়, এবং তারা জানে যে এই প্রতিরোধটা জনগণের দিক থেকে আসবে এবং জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবে ছাত্রলীগ ভূমিকা রাখবে। সে কারণে সুকৌশলে ছাত্রলীগকে পরাজিত করা, ছাত্রলীগ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো, এই লক্ষ্যেই তারা এই ধরনের মুখরোচক কথাবার্তা ব্যবহার করছে। জি, আরেকটি প্রশ্ন এসেছে, এটি ব্যাপকভাবে মানুষের মধ্যে কিন্তু আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে টাকার বিনিময়ে ছাত্রলীগ শিবিরের কাছে পদ বিক্রি করেছে এবং ছাত্রলীগের সভাপতি হিসেবে সেই দায়িত্ব আপনি নিবেন কি নিবেন না? এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শফিকুল আমিন প্রশ্ন করেছেন, অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা আছে কিনা? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময়, যে কোনো ছাত্র সংগঠন সবসময়, আপনি একটি আধুনিক ধ্যান ধারণা যারা বিশ্বাস করে, প্রগতিশীল সমাজ বাস্তবতা যারা বিশ্বাস করে, সবসময় তো আমাদের আত্ম উপলব্ধি থাকে, আত্মসমালোচনা থাকে, অনুশোচনাও থাকে। আজকে যে মৃত্যুর বেতন হিসেবে তারা উপদেষ্টা হয়েছে, সেই মৃত্যুর যে বেদনা, যে কষ্ট, যে দুর্বহ যন্ত্রণা, সেটি আমরা অনুভব করি এবং সেই সহিংসতাগুলোর সত্যিকারের বিচার যেন হয়, দেশরত্ন শেখ হাসিনা যেটি সূচিত করেছিলেন, সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই দায়বদ্ধ থাকবে। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে যেন বিচারিক প্রক্রিয়া গ্রহণ করা হয়, আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ সেভাবে সোচ্চার থাকবে। আর আমাদের চলার পথের কর্মপ্রক্রিয়ায় আমরা জানি যে আমাদের অর্জন রয়েছে, আমরা একই সঙ্গে জানি যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা জানি যে আমাদের বিজয়ের ইতিহাস রয়েছে, এবং একই সঙ্গে আমরা জানি যে আমাদের হয়তো সীমা ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো সংশোধন করেই আগামী দিনে বাংলাদেশ ছাত্রদের কর্মপ্রক্রিয়া নির্ধারণ করবে। নিশ্চয়ই নিশ্চয়ই। নাদিরা সুলতানা নদী, এই প্রশ্নটিও আমারও প্রশ্ন, যে সাদ্দাম কি রিয়েল লিগার নাকি শিবির? এটি হাস্যকর প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ আমার নেই। কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে তা মানে সমন্বয়ক কিংবা এই আন্দোলনকারীদের মধ্যে হঠাৎ করে বের হয়ে বলছে আমি তো শিবিরের অমুক ছিলাম। তো এগুলি দেখে আপনাদের কেমন লাগছে? এটি তো যারা এই সবাই যে বলার চেষ্টা করছিল একাংশ থেকে, যে আন্দোলন আমরা যেটা আপনাকেও যেটা আমরা মনে করি দেওয়ার চেষ্টা করলাম, যে আন্দোলনের মোটিভটি কি ছিল, কোটা সংস্কারের সমস্যার সমাধান তাদের মূল লক্ষ্য ছিল না, তাদের ভিন্ন তাদের লক্ষ্য ছিল। যদি তাদের ন্যায়ের প্রতি দৃষ্টিভঙ্গি সঠিক থাকতো, ন্যায়ের প্রতি তারা যদি আস্থাভাজন হতো, তাহলে তো এই মুখোশগুলো পড়ার তাদের প্রয়োজন ছিল না। এই মুখোশগুলো তারাই, মুখোশ কারা পড়ে, যাদের মুখোশ ধারণ করার প্রয়োজন হয় তারাই পড়ে। তো এটির মাধ্যমে তারা আজকে নিজের পরিচয় প্রকাশ করছে, এটির মাধ্যমে তো তাদের দুর্বলতা, তাদের অনৈতিকতা এবং তাদের ক্রিমিনাল অফেন্স, তাদের সম্পৃক্ততা, এটি প্রমাণ পাওয়া যায়। জি, দেখুন আপনি এখন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখনও কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা সেই অর্থে ছিল না। তো মানে যখন ক্ষমতার বাইরে থাকে তখন মনে হয় গণমাধ্যম স্বাধীন থাকা দরকার। দেখুন, বাংলাদেশের তথ্য অধিকার আইন আওয়ামী লীগ সরকারের তৈরি করে দেয়া, আমাদের এই বেসরকারি টিভি চ্যানেলের সম্পৃক্ততা, এই আন্দোলন চলাকালীন সময় তো আপনি গণমাধ্যমের ভূমিকা দেখবেন। একটি সরকার পতনের আন্দোলন হচ্ছে, তখন সরকারের দৃষ্টিভঙ্গি কি ছিল, সেটি দিয়েই তো প্রমাণ পাওয়া যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ গণমাধ্যমের স্বাধীনতার প্রতি কতটা দায়িত্বশীল ছিল, কতটা অনুরাগ পোষণ করতো। না, তখন শিক্ষার্থীদের উপর যেভাবে করে হামলা, অত্যাচার, নির্যাতন হচ্ছিল, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল বেশিরভাগই, একটি দুটি বাদে, কেউ দেখাতে পারেনি। আমি আপনাকে যদি বলি যে বাংলাদেশে কোন ধরনের সমালোচনা করা যায়নি, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কোন সমালোচনাটি বাংলাদেশে করতে পারেনি, কে করতে পারেনি, এটি কোনো নথিপত্র, এটি কোনো প্রমাণ আমাদের কাছে আছে যে এই মানুষটি কথা বলতে পারেনি, এই দৃষ্টিভঙ্গি কথা বলার সুযোগ পায়নি? আজকে দেখুন, আজকে আমি আপনাকে দেখুন আমি বলি আপনাকে, 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলা রোড এলাকায় প্রথম আলোর ঢাবি প্রতিবেদক আসিফ হাওলাদার এবং টিএসসি এলাকায় বাংলা ট্রিবিউনের ঢাবি প্রতিনিধি আবিদ হাসান রাসেলের উপর হামলা করে ছাত্রলীগ। এটি কি ঘটনা বলছেন বা এটির সঙ্গে মত প্রকাশের কি বিষয়, সেটি তো আমি অবগত নই। আপনি যখন সাংবাদিকদের উপর হামলা করবেন কোন মত প্রকাশের জন্য, সেটি মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে নয়, ভয় ভীতির সংস্কৃতি নয়। সেটি তো অবশ্যই, সেটি নিন্দনীয় ঘটনা, এবং যাদের কথা বলছেন সেই ঘটনা ঘটলে সেটি তো বিচারিক প্রক্রিয়া, অন্যান্য বিষয়, সেটি তো দায়বদ্ধতা রয়েছে। আমি মত প্রকাশের বিষয়ে যেহেতু আলোচনা করছিলাম, যে সেখানে স্পেসিফিক কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটি সম্পর্কে তো আমি অবগত নই। আর যে কোনো সাংবাদিকদের উপর হামলা অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা হরণের। না, তখন তো আমি বলছি আপনাকে, এটা 25 তারিখের কথা, 25শে মার্চ, তখন আপনি মানে 25শে মার্চ আন্দোলনের অনেকদিন আগে। না, এটি সম্ভবত আরো অনেক আগের ঘটনা, এটি সম্ভবত আরো কয়েক বছর আগের ঘটনা। আমি যতদূর মনে পড়ছে একটি বছরের ঘটনা, এই বছরের ঘটনা। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে
আমরা জানি যে একটা গতকাল বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র দল পোস্টার লাগিয়েছে দেখে শিবিরের প্রতিরোধের মুখে পড়েছে। ছাত্র দলের সঙ্গে কোনো আলাপ আলোচনা হচ্ছে নাকি আপনাদের? দেখুন, আমরা আমাদের বিশেষ করে প্রগতিশীল রাজনৈতিক ধ্যান ধারণা যারা বিশ্বাস করে সকল ছাত্র সংগঠনের সঙ্গে আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলাপ আলোচনা করছি। যারা গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ, যারা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রশ্নে ঐক্যবদ্ধ এবং যারা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থায় আগ্রহী, তাদের সবার সঙ্গে আমাদের আলাপ আলোচনা হচ্ছে এবং সেটির প্রেক্ষিতে আগামী দিনে বৃহত্তর ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে। জি, এইবার আমাকে একটা জিনিস বলেন তো, যে ট্রাম্পের জয়ে কত আনন্দিত আপনারা, এর প্রভাব বাংলাদেশে কেমন দেখছেন? দেখুন, আমরা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা দেশরত্ন শেখ হাসিনা, তার ভরসা হচ্ছে জনগণ। জনগণের শক্তির উপর, জনগণের ম্যান্ডেটের উপর ভর করেই বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে গণতন্ত্রের মানুষ কন্যা বলে। তো সে কারণে আমাদের যে গণতান্ত্রিক সংগ্রামের যে শক্তি, সেটি অবশ্যই আমরা বাংলাদেশের জনগণের কাছ থেকে নিশ্চিত করব। আর অবশ্যই আমাদের দেশি বিদেশি আন্তর্জাতিক রাজনীতির যেসব সমীকরণ রয়েছে, সেটি আমরা বাংলাদেশের জনগণের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেই সেটি ধাপে ধাপে এগিয়ে যায় বলে মনে করি। ডোনাল্ড ট্রাম্পের জয়ে আপনারা কিভাবে করে দেখছেন, এটি তো বললেন না। কত আনন্দিত হয়েছেন, কত খুশি হয়েছেন? আমরা আগে শুনতাম যে ঈদের পরে আন্দোলন, হ্যাঁ, তো এখন শুনছি আচ্ছা 5ই নভেম্বর আমেরিকান নির্বাচনের পরে জানা যাবে। এরকম কোনো ব্যাপার আছে নাকি? খুশি হওয়ার কারণ যদি বলেন, খুশি হওয়ার কারণ একটি আছে, সেটি হচ্ছে যে নির্বাচিত সরকার রয়েছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিয়েছে তারা আজকে ক্ষমতায় আছে একটি রাষ্ট্রে, সেটি আমাদের একটি খুশির জায়গা। তো বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, তাহলে তো অবশ্যই আমরা খুশি হওয়ার কারণ আছে। যারা ক্ষমতায় বসেছে, যারা এই উপদেষ্টা সেই উপদেষ্টা রুটি ভাগ বাটোয়ারা করার মতো করে যারা উপদেষ্টা পদগুলো ভাগ বাটোয়ারা করে নিয়েছে, নিজেরাই নিজেদেরকে উপদেষ্টা যারা ঘোষণা করেছে, তারা কার কাছ থেকে ম্যান্ডেট নিয়েছে, কোন ম্যান্ডেটটি দিয়েছে, জনগণের কোন কথাটি তারা বলেছে, জনগণের কাছ থেকে কিভাবে তারা রায় পেয়েছে, তো অবশ্যই বাংলাদেশ নিয়ে তো অবশ্যই আমাদের ব্যথিত হওয়ার কারণ রয়েছে। জি, দেখুন, মানে আমি প্রশ্নটি করতেই চাই। আপনি একটু আগে বলছিলেন যে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা, এইটি ছাত্রলীগ আওয়ামী লীগের সবাই এই স্লোগান দিত, তাকে জননেত্রী বলতো, কিন্তু 5ই আগস্টের আগে থেকেই তাকে স্বৈরাচার বলা হচ্ছে। আপনারা কি আওয়ামী লীগের কোনো দোষ ত্রুটি ভুল ভ্রান্তি দেখেন? পৃথিবীতে এমন কোন রাজনৈতিক দল আছে যারা সরকার পরিচালনায় শতভাগ সফল হয়? আমি যেটি মনে করি যে আধুনিক রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি আওয়ামী লীগ সাফল্যের পরিচয় দিয়েছে। বিশেষ করে জনগণের ক্ষমতায়ন ঘটানো, বাংলাদেশের মানুষের কোনো ভুল ত্রুটি দেখেন না? না, আমি কিন্তু বলেছি প্রত্যেকটি রাজনৈতিক দলেরই থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। এটি না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু বাংলাদেশের কি ভুল দেখেন, আমাকে বলুন, কি ভুল দেখেন? না, আমি আপনাকে আমার ব্যাখ্যাটি দেওয়ার সুযোগ আছে। বাংলাদেশের জনগণের জীবনমান পরিবর্তন করা, অর্থনৈতিক উন্নয়ন ঘটানো এবং এটির বৈশ্বিক স্বীকৃতি তিনি অর্জন করেছেন। এমডিজি এসডিজি অর্জনে গোটা পৃথিবীতে যে দেশটি সবচেয়ে বেশি সাফল্যের পরিচয় দিয়েছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে সূচকগুলো রয়েছে, যে সূচকগুলোর মধ্যে আপনার নারীর ক্ষমতায়ন হোক, সেটি আমাদের খাদ্য পুষ্টি হোক, তার শিক্ষার অধিকার হোক, তার কর্মসংস্থানের অধিকার হোক, লিঙ্গ বৈষম্য হোক, ধর্মীয় বৈষম্য দূরীকরণ হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই সরকারের যে সফলতা, শেখ হাসিনা ছিলেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে সত্যিকারের চ্যাম্পিয়ন। এবং একটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গড়ে তুলতে হয়, শেখ হাসিনা ছিলেন তার একজন আইকনিক নেতৃত্ব। বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা তাই রয়েছেন এবং আগামীতে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সেটি আমি বুঝতে পেরেছি। আমি সুনির্দিষ্ট করে ভুলগুলি জানতে চাই, অন্তত 3টি ভুল বলুন। দেখুন, আপনি আবারও, আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী, সেই আলোকে আমাদের অর্জনগুলোর বিষয়ে যেতে বলছি। মোটা দাগে যদি আমি বলি, আমি তো অবশ্যই আমার একটা নিজস্ব জায়গা রয়েছে, সেই জায়গা থেকে আমাকে দায়িত্বশীল ভাবে কথা বলতে হবে। এবং সেই জায়গা থেকে যদি বলি, আমি বৃহত্তর আঙ্গিক থেকে একটি রাজনৈতিক দল, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটি রাজনৈতিক দলই একটি সরকার পরিচালনা করার ক্ষেত্রে, আমি বুঝতে পারছি সরকার পরিচালনায় ভুল ত্রুটি অনেক কিছু থাকে, শেখ হাসিনার সফলতা অনেক যেমন আছে, এটা কেউ অস্বীকার করবে না। ভুলগুলি আপনাদের মুখে অন্তত একটি ভুল বলুন যে এটি আমাদের ভুল। 3টি লাগবে না, একটি বলুন। আমি সেই এইভাবে গাণিতিক ভাবে বলা কিংবা তাৎক্ষণিক ভাবে সরকারের সমালোচনা করা, সেটি দায়িত্বশীলতার পরিচয় বলে মনে করি না। আচ্ছা, বুঝতে পেরেছি। এইবার দেখুন, এই 5ই আগস্টের পরে তৃণমূলের
ছাত্রলীগের কত নেতাকর্মী নিহত হয়েছে আপনাদের কাছে তার কোনো হিসাব আছে? হ্যাঁ, তার পরিসংখ্যান রয়েছে। কত? আমাদের বিশেষ করে এটির পরিসংখ্যানের কর্মপ্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং আমরা আমাদের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেগুলোর সঙ্গে আমরা কাজ করেছি। আজকেও আমরা মিটিং করেছি মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সহ অন্যান্যগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। বাংলাদেশে সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মী নিহত হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিহত হয়েছে এবং এর বাইরেও যারা সনাতন ধর্মাবলম্বী যাই হোক অনেকেই এই নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছে এবং প্রকৃত সংখ্যাটি কত এটি আসলে আমি মনে করি যে এটি এখনো এটি অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে একটি সঠিক পরিসংখ্যান ফুটে আসবে। তো তৃণমূলের নেতাকর্মীদের জন্য আপনাদের কোনো বক্তব্য আছে, কোনো পদক্ষেপ আছে? তারা তো দিশেহারা। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মী যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আমরা জানি যে একটি ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতি তারা মোকাবেলা করছেন। পরিবারের উপরে আঘাত এসেছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অঙ্গীকার সবকিছুকে ধুলে মুছে তছনছ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বাংলাদেশের মানুষের ভোটের রায়কে বদলে দিয়ে এক ধরনের অনির্বাচিত সরকার বাংলাদেশে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার অধিকার নেই, ছাত্রলীগের নেতাকর্মীদের লেখাপড়ার অধিকার নেই। আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ে পেছনে ফেরারও কোনো অবকাশ আমাদের নেই। এই লড়াইয়ের একমাত্র গতিমুখ সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রিয় গণতন্ত্রের বিজয় এবং বঙ্গবন্ধু তনয়ের দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের যে আমাদের যে সুপরিকল্পিত গণতান্ত্রিক এবং আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা বাংলাদেশের মানুষ যেটি ম্যান্ডেট দিয়েছে সেটির বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তার সংগ্রাম অব্যাহত রাখবে। জি জি, সাদ্দাম হোসেন, এখন আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন? দেখুন, এটি আমাদের যেহেতু বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে আজকে যেখানে আমাদের জীবনের গ্যারান্টি নেই, যেখানে কে কখন কিভাবে হত্যা করে, সাদা পোশাকে নাকি তারা লেলিয়ে দিয়ে হত্যা করে সে ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। আমাদের জীবন নেয়ার জন্য অনেকেই আমরা জানি যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মীকে আঘাত করার জন্য গোটা রাষ্ট্র যন্ত্রকে তারা ব্যবহার করছে এবং নিজেরাও তারা নেমে গেছে এবং সেটিকে তারা বৈধতা দিচ্ছে। সেই জায়গায় অবশ্যই আমাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আমি শেষ করব তার আগে আরেকটি প্রশ্ন আপনাকে রাখছি। ধরেন 5ই আগস্ট কোথায় ছিলেন, কি করছিলেন, যদি একটু বলতেন পরিস্থিতিটা কেমন ছিল? সেটি তো অবশ্যই একটি ভয়াবহ বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি ছিল। আমি সবকিছু এখানে আমাদের খোলামেলা বলা এটি আমার জন্য সঙ্গত হবে না, কারণ যে পরিস্থিতি আমরা দেখেছি, যে প্রতিকূল পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি, যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের অনেকের জীবনের বিষয় রয়েছে, সব বিষয়ের সম্পর্কে কিন্তু আমরা যেটি মনে করি সেটা হচ্ছে বিভীষিকাময় পরিস্থিতি গোটা রাজধানী ব্যাপী, গোটা বিশেষ করে 3, 4, 5 আগস্ট ব্যাপী গোটা বাংলাদেশ ব্যাপী এক ধরনের ধ্বংসযজ্ঞ, এক ধরনের হত্যাযজ্ঞ, এক ধরনের নৃশংসতা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। যে ভয়ের রাজত্ব আজকে গোটা বাংলাদেশের ত্রাসের রাজত্ব, যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, এটি বাংলাদেশের মানুষের জন্য একটি বিভীষিকাময় একটি অন্ধকার কাল করবো বলে মনে করি। জি, দেখুন 3 মাস হয়ে গেছে আপনারা নাই, এবং এমনকি ছাত্রলীগের একটা ফেসবুক পেজ ছিল, সেটি হ্যাক হয়েছে, আপনারা 3 মাসেও রিকভার করতে পারেননি। আপনারা কবে নাগাদ ফিরতে পারবেন? আপনাদের ফেসবুক পেজটিও বা কবে নাগাদ আসতে পারবে? দেখুন, ফেরা যখন আমাদের উপর আঘাত করা হয়েছে, পর্যুদস্ত করা হয়েছে, তখন থেকেই ফেরার লড়াই শুরু হয়েছে। এই লড়াই শুরু করার জন্য আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা কারোর নির্দেশের অপেক্ষায় থাকেনি, বরং ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা আমাদেরকে পথ দেখিয়েছে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হয়, কিভাবে হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দিতে হয়, দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবেসে, গণতন্ত্রকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে কিভাবে স্পিরিট নিয়ে সংগ্রাম করতে হয়, তৃণমূলের নেতাকর্মীরা আমাদেরকে পথ দেখিয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা আমাদের সত্যিকারের নেতা এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই মধ্যবর্তী সময়ে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যখন পারস্পরিক সম্পৃক্ততা রাখা, সমাবেশ পরিচালনা করা, সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা, যখন এক ধরনের বিপদসংকুল পরিস্থিতির মধ্যে সরকারিভাবে ঠেলে দেওয়া হয়েছে, তখন তৃণমূলের নেতাকর্মীরা উদ্ভাবনের
যোগাযোগ করার উদ্ভাবনী সৃজনশীল উপায় তারা তৈরি করেছে এবং এটির আলোকে আগামীতে আমরা বিশ্বাস করি যে এই আমাদের যে নেতাকর্মী, বিশেষ করে আমাদের কর্মীদের যে প্রচন্ড স্প্রিয়া রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে যে দৃঢ় মনোবল রয়েছে এবং আমাদের যে পরাজিত না হওয়ার ইতিহাস রয়েছে, এবং কখনো যদি আমাদেরকে পর্যুদস্ত করা হয়, কখনো যদি আমাদেরকে প্রতিকূল অবস্থার মুখে ফেলা হয়, কখনো যদি আমাদের জয় বাংলার অধিকার কেড়ে নেওয়া হয়, তখন ছাত্রলীগের কর্মীরা কিভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, লড়তে পারে, সেটির প্রমাণ বাংলাদেশের সবখানে লেখা রয়েছে বলে আমরা মনে করি। এবং সেই নতুন ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগ আবারও নতুন করে লিখবে। কিন্তু অলরেডি তো 3 মাস একেবারে হাওয়া হয়ে গিয়ে একটা নতুন ইতিহাস, এটাও একটা কিন্তু ছাত্রলীগের ইতিহাস হয়ে থাকবে। দেখুন, আমি আবারও বলছি যে 1 মাঘে শীত যায় না, পলিটিক্যাল ক্যালেন্ডারও 3 মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। অতএব রাজনৈতিক আমরা আন্দোলন আসবে বলেছি, অবশ্যই আন্দোলন আসবে এবং আমরা অবশ্যই। সাদ্দাম হোসেন, আমি শেষ করব, যদি 30 সেকেন্ডের মধ্যে শেষ কিছু বলতে চান। আবারও আমরা বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান জানাবো যে শিক্ষার্থীরা তারা চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছে। কোটা সংস্কার সমাধান শেখ হাসিনা সরকারের হাত ধরেই হয়েছে। 11 জুলাই এর মধ্যে এটি সমাধান হয়েছে। এরপরে যারা আন্দোলনকে বিপদগামী পরিণত করেছে, কোটা সংস্কার আন্দোলনকে যারা রাজাকার পুনর্বাসনের আন্দোলনে যারা পরিণত করেছে, আমাদের মুক্তিযুদ্ধ যেটি ছাত্রলীগের সম্পত্তি নয়, যেটি বাংলাদেশ জনগণের সম্পত্তি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, সবকিছু দুমড়ে মুচড়ে দিয়ে একটি মৌলবাদী ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গঠনের দিকে যেভাবে যাওয়া হচ্ছে। ছেলেমেয়েরা চাকরি চেয়েছে, গত 3 মাসে কয়টি চাকরির পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নটি আজকে ছেলেমেয়েরা নিজেদেরকে করছে বলে আমরা মনে করি। ছেলেমেয়েরা মেধাভিত্তিক, স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চেয়েছে, সেটি কতটি ভুলুণ্ঠিত হয়েছে সেই প্রশ্নটি আমরা ছেলেমেয়েরা নিজেদেরকে করছে বলে আমি বিশ্বাস করি। এবং শুধু তাই নয়, আজকে এমন অবস্থা এই অবৈধ সরকার তৈরি করেছে, যেখানে আপনি হয়তো রিটেন পরীক্ষায় পাশ করলেন, এমসিকিউ পাশ করলেন, ভাইভায় পাশ করলেন, তারপরে এই সরকার এমন এক ধরনের নিয়ম কানুন চালু করেছে, হুট করে গিয়ে আপনার প্রশিক্ষণ হয়তো শেষ, তারপরে এই সরকার আপনি বলবে যে আপনি আপনার আদর্শ এটি, আপনার চাকরি করার অধিকার নেই। এই সরকার আজকে এমন এক ধরনের বাতাবরণ তৈরি করেছে, আজকে আপনার সহপাঠীরা ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। আমি শেষ করব। হ্যাঁ, সাদ্দাম হোসেন, বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের বিরুদ্ধে জনগণের মনেও যে অভিযোগ, সেগুলোরও ফিরিস্তি বিরাট লম্বা। একদিনের এই একটি অনুষ্ঠানে সব প্রশ্ন, সব অভিযোগ আনাও সম্ভব না, এত অভিযোগ। আপনি শেষে যেটি বললেন যে চাকরি কটি হয়েছে, এটি ঢালাও ভাবে বলা হচ্ছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মী, তাদেরকে ঢালাও ভাবে চাকরি দেওয়া হয়েছে। আজকে পুলিশ বাহিনী যেভাবে করে নিপীড়নের মধ্যে, নির্যাতনের মধ্যে পড়েছে বলা হচ্ছে, তাও ছাত্রলীগের তাদের যে কর্মকাণ্ড, তার ফলাফল, সবকিছু মিলিয়ে ছাত্রলীগের জন্য নিশ্চয়ই সময়টি একটা ক্রান্তিকাল। সেই ক্রান্তিকাল আপনারা দ্রুত কাটিয়ে উঠুন। ছাত্রলীগ বাংলাদেশের নিঃসন্দেহে একটি ঐতিহ্যবাহী দল, আর আবারও নিশ্চয়ই ফেরত আসবে। কিন্তু যেটি আপনি বলেছেন যে ভুল ত্রুটি সংশোধন করে আসবেন, সেটি জনগণকে খোলাসা করবেন, কি ভুল ত্রুটি এবং কোথায় সংশোধন, নিশ্চয়ই সেই কাজগুলি আপনারা করবেন। জনগণের মনোভাবটি কি, জনগণ আপনাদের কাছে কি প্রত্যাশা করে, সেই বিষয়গুলি বিবেচনা রেখেই আপনারা আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবেন, সেই প্রত্যাশা রেখে আপনার আজকে বিদায় নিচ্ছি। সাদ্দাম হোসেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি।